স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। পেনশন স্কিমের বিরোধিতার জেরে পাবলিক বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা বন্ধ, আন্দোলনে শিক্ষকরা। টানা বৃষ্টিতে বাড়ছে নদ নদীর পানি, সুনামগঞ্জে বন্যায় লন্ডভন্ড বহু ঘরবাড়ি, দুর্ভোগে বানভাসীরা। এবং চট্টগ্রামে লাগামহীন নিত্যপণ্যের বাজার, বেড়েই চলেছে শাকসবজি ও মাছের দাম, অস্বস্তিতে ক্রেতা। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করেছেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আন্দোলনে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরাও। এতে বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা। সকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ক্যাম্পাসে অবস্থান নেন। একইভাবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্যরাও বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন এবং গ্রেড 11 থেকে 20 কল্যাণ পরিষদের উদ্যোগেও কর্মবিরতি পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ে এক প্রকার অচল অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীরা ক্লাস করতে না পেরে ফিরে গেছেন। বন্ধ রয়েছে বিভিন্ন বিভাগের ভর্তি কার্যক্রম। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা শিক্ষক, আমাদের কাজ হচ্ছে ক্লাসে পাঠদান করা এবং ল্যাবে রিসার্চ করা, কিন্তু আমরা সেটা করতে পারছি না। সব জায়গায় আমরা কিন্তু পরীক্ষাগুলোকে আওতামুক্ত রেখেছিলাম, কিন্তু এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। প্রত্যয় স্কিমটা নিয়ে আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভিতরে যে ধরনের নেতিবাচকতা সৃষ্টি হয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী সেটার যথার্থ ব্যবস্থা নেবেন। শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মর্তুজা জুয়েল। জুয়েল, আগামীকালও কি শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি চলবে কিনা, আর সমস্যা সমাধানে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি প্রশাসনের পক্ষ থেকে? তানিয়া, শিক্ষকদের এই যে আন্দোলন, এর ফলে কিন্তু এক প্রকার অচল অবস্থা বিরাজ করছে বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে। এখানে কিন্তু একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সকল ধরনের প্রশাসনিক এবং অন্যান্য যে দাপ্তরিক কার্যক্রম রয়েছে সেগুলোও কিন্তু বন্ধ রয়েছে আজ ভোর থেকে। এবং এই তাদের দাবির সমর্থনে কোনো ধরনের অগ্রগতি না হলে তারা আগামীকালও যথারীতি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন এবং একই সঙ্গে তারা দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ফটকে অবস্থান কর্মসূচি পালন করবেন। তানিয়া, আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু শিক্ষকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যারা কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন তারাও কিন্তু যুক্ত হয়েছেন। তারা সকলেই অভিন্ন দাবি তুলেছেন যে জাতীয় পেনশন স্কিমের যে প্রত্যয় কর্মসূচি রয়েছে সেটি থেকে তাদেরকে বাদ দেয়া এবং বিশ্ববিদ্যালয়ের যে স্বায়ত্তশাসন সেখানে যাতে কোনো রকম সরকারি হস্তক্ষেপ না ঘটে সেটি তারা মূলত দাবি জানিয়েছেন। এবং এর বাইরে কিন্তু তারা ইউজিসির যে রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, তাদের যে সুপারিশকৃত যে অভিন্ন 12 দফা দাবি রয়েছে সেটিও তারা একযোগে বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এবং এর মধ্যে তারা যে বিষয়টি বলছেন যে 4 বার পদোন্নতি এবং 65 বছর পর্যন্ত চাকুরি করার যে সুযোগ সেটি তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এবং তারা বলেছেন কিছুক্ষণ পূর্বে আমরা এই বিশ্ববিদ্যালয়ের যিনি জনসংযোগ কর্মকর্তা রয়েছেন ফয়সাল মাহমুদ রুমি, তিনি আমাদেরকে বলেছেন যে এখন পর্যন্ত কেন্দ্রীয়ভাবে শিক্ষক ফেডারেশন যেটি রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে জাতীয় পর্যায়ের সংগঠন, সেই শিক্ষক ফেডারেশনের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। কোনো ধরনের মন্ত্রণালয় কিংবা ইউজিসির সঙ্গে কোনো দপ্তর এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ধরনের যোগাযোগ করেনি কিংবা এই দাবির প্রেক্ষিতে কোনো ধরনের অগ্রগতি এখন পর্যন্ত কিন্তু দৃশ্যমান হয়নি। এর ফলে তারা যথারীতি আগামীকালও আন্দোলন চালিয়ে যাবেন এমনটি তারা ঘোষণা দিয়েছেন। এবং এই দাবি না মানা হলে, প্রত্যয় স্কিম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়কে পৃথককরণ করা না হলে তারা অনির্দিষ্টকালের জন্য তারা এই দাবি চালিয়ে যাবেন। এ ছিল তা নিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ের এই দাবির প্রেক্ষিতে আজকের এখন পর্যন্ত পরিস্থিতি। বরিশাল থেকে শিক্ষকদের কর্মবিরতির খবর জানাচ্ছিলেন মর্তুজা জুয়েল।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সকালে ভারী বৃষ্টির পাশাপাশি পাহাড়ি ঢলের কারণে সিলেটে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জে অস্বাভাবিক হারে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বরগুনায় গত 2 দিনের বৃষ্টিতে জনজীবন নেমে এসেছে চরম দুর্ভোগ। কুড়িগ্রামে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অফিস জানায়, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এই অবস্থায় সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কয়েকদিনের টানা বর্ষণে পাহাড়ি ঢলে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়েছে। পাশাপাশি টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা তৈরি হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কেময় অংমারমা। কেময়, জেলায় পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন তাদের রক্ষায় কি ধরনের উদ্যোগ নিয়েছে প্রশাসন, আর বন্যার কোনো আশঙ্কা রয়েছে কি সেখানে? তানিয়া, যে কয়েকদিনের টানা ভারী বর্ষণের কারণে বান্দরবানে উজান থেকে নেমে আসা পানির কারণে যে সাঙ্গু নদী এবং এই যে মাতামুহুরী নদী অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে এই যে সাঙ্গু নদীর তীরবর্তী এলাকায় যে যারা বসবাস করছেন তাদের ঘরবাড়ি অনেকটা পানির নিচে তলিয়ে গেছে এবং এর পাশাপাশি ভারী বৃষ্টিপাতের পাহাড়ের পাদদেশে এবং পাহাড়ের উপরে যে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে নিরাপদ স্থানে সরিয়ে যেতে বলা হচ্ছে এবং বান্দরবান যে জেলায় 207টি যে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিনের সাথে কথা বলেছি। তিনি বলেছেন পুরো জেলায় 207টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং নিম্নাঞ্চল প্লাবিত হলে এবং যে সমস্ত পাহাড়ের পাদদেশ এবং পাহাড়ের যে উঁচু জায়গা থেকে যাদেরকে সরিয়ে নিয়ে আসা হবে তাদেরকে সেখানে আশ্রয় দেওয়া হবে এবং তাদের জন্য শুকনো খাবার থেকে শুরু করে বিশুদ্ধ পানির ব্যবস্থাও করা হয়েছে। এবং আমি আরেকটা বিষয় বলে রাখি যে কয়েকদিনে টানা ভারী বর্ষণের কারণে যে কয়েকটি জেলার যে কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর মধ্যে কেচিংঘাটা, তারপরে আপনার ওই যে নাইক্রুংছড়ির যে বাইশারি বাজার, সেটি সড়ক সহ যে সড়ক তলিয়ে থাকার কারণে পানি যেহেতু নিষ্কাশনের ব্যবস্থা নেই, সেহেতু পানি দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান ঢুকে পড়ছে। তা নিয়ে আরেকটা বিষয় আপনাকে বলে রাখি যে সাঙ্গু নদীর পানি এভাবে যে স্থানীয়দের যে অভিজ্ঞতা তারা যেটা বলছে যে এভাবে ভারী বর্ষণ কয়েকদিন অব্যাহত থাকলে যে বন্যার যে হবার আশঙ্কা করছে স্থানীয়রা। তা নিয়ে বান্দরবান থেকে যুক্ত ছিলেন কেময় অংমারমা। এদিকে সুনামগঞ্জে কিছু স্থানে ধীরে ধীরে নামছে বন্যার পানি। এতে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতি। হাওরের উত্তাল ঢেউয়ে এরই মধ্যে লণ্ডভণ্ড হয়েছে বহু বসতঘর, তাই অনেকে ফিরতে পারছেন না বাড়িতে। সুনামগঞ্জ সদর উপজেলার লিলপুর কান্দাগাঁওয়ের জেলে জামাল উদ্দিন ঈদের দিন বন্যার কবলে পড়ে ঘর ছেড়ে আশ্রয় নেন পাশের বাজারের একটি দোকানে। 1 সপ্তাহ পর পানি কমায় বাড়িতে ফিরে দেখেন হাওরের ঢেউয়ে তার ঘরের মাটি সরে গেছে, ঝুলে আছে বাঁশ ও বেড়া। এই অবস্থায় দুশ্চিন্তায় কাটছে দিন। সপ্তাহ বাসায় এনেছি, আমরা কোনটা আনতে পারছি না, খালি 1.5 ডিস্কে এনেছি। বর্তমানে বানাইমো তো আমার কোনো জোয়া নাই। শুধু জামাল উদ্দিন নয়, এই গ্রামে 2-4টি পাকা ঘর ছাড়া হাওরের ঢেউয়ে লণ্ডভণ্ড প্রায় পুরো গ্রাম। ঘর হারিয়ে কেউ আছেন আশ্রয় কেন্দ্রে, আর কেউ কেউ বাধ্য হয়ে বিধ্বস্ত ঘরেই দুর্বিষহ দিন কাটাচ্ছেন। মানে 3 লাখ টাকা হরে করতে যে আজ বন্ধ করে তাহলে বালাটি হামাইতাছি না, সম্পূর্ণ করে আমার ভাঙে আনছি, দানে পানের সম্পূর্ণ সিগি 50টা বছরই বন্যা হইলে আমরা এই অবস্থা হয়ে যায়। ঈদের আগের দিন তো হুট করে পানি আসছে, পানি আবার পরে সবকিছু ভাঙে গেছে কি। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করছে প্রশাসন। ক্ষয়ক্ষতি নিরূপণ করে সহায়তার আশ্বাস জেলা প্রশাসকের। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা
এই যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে এই সহায়তা বা বরাদ্দ প্রদান করব। সুনামগঞ্জে বন্যায় প্লাবিত হয়েছে 11 উপজেলার 1000-এর বেশি গ্রাম। দীপ্ত বার্তাকক্ষ। চাঁদপুরে একের পর এক রাসেলস ভাইপার সাপের দেখা মিলছে। এরই মধ্যে কয়েকটি মেরেও ফেলা হয়েছে। এই অবস্থায় স্থানীয়দের মধ্যে এই সাপ নিয়ে আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার সকালে চাঁদপুরে মেঘনা নদীর পাড়ে শহর রক্ষা বাঁধে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। বালু ভর্তি জিও ব্যাগ ফেলার সময় হঠাৎ একটি সাপ দেখতে পান তারা। এক পর্যায়ে পিটিয়ে সাপটিকে হত্যা করা হয়। এটি রাসেলস ভাইপার বলে দাবি করেন স্থানীয়রা। এবার সাপটার সংখ্যা অনেক বেশি, কারণ এটা অনেক ভয়ানক সাপ। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর তীরবর্তী এলাকায় রাসেলস ভাইপার দেখা যাচ্ছে বলে দাবি অনেকের। আগে আমাদের বাসায় একটা রাসেল ভাইপার পাওয়া গেছে 3 থেকে 3.5 হাত। এটা আমি বন বিভাগে ফোন দিছিলাম, ওনারা বলতেছে আমাদের ইনস্টিমেশন নাই, কোনো যন্ত্রপাতি নেই, আমরা এটা ধরতে পারবো না। বন বিভাগ জানায় বর্ষায় চরাঞ্চল ডুবে যাওয়ায় বিষধর সাপ লোকালয়ে আসছে। অভিজ্ঞ জনবলের অভাবে মানুষের পাশে দাঁড়াতে পারছেন না তারা। আমাদের এই পর্যন্ত আমরা যা খোঁজ পাইছি, একটা আমরা ওদের ছোট বাচ্চা উদ্ধার করছি, আর এরকম কোনো সাপের খোঁজ পাই নাই। এছাড়া আমার চাঁদপুরে আসলে সাপ ধরার এক্সপার্ট নাই। সাপে কামড়ালে ঝাড়ফুঁক ও ওঝার কাছে গিয়ে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। কোনো ওঝা বা অন্য কারোর সাথে কথা না বলে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে, সরকারি হাসপাতালে নিয়ে আসার জন্য। রাতের বেলা বা এই অন্ধকারে হাঁটার সময় হাতে একটা টর্চ লাইট লাগবে, একটু সাউন্ড করে হাঁটবে, একটা হাতে একটা লাঠি রাখতে পারে। তিনি জানান বিষধর সাপের কামড়ের চিকিৎসায় পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে, তাই অহেতুক আতঙ্কিত হওয়ার কিছুই নেই। দীপ্ত বার্তাকক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে লাগামহীন নিত্যপণ্যের বাজার, এতে স্বস্তি ফিরছে না ক্রেতাদের। শাকসবজি ও মাছের দাম বাড়ছে প্রতিনিয়ত। বরাবরের মতো বিক্রেতারা সরবরাহ সংকটের কথা বলছেন। ঢাকার মতো চট্টগ্রামের কাঁচা বাজারও অনেকটা লাগামহীন। আলুর কেজির জন্য গুনতে হচ্ছে 60 থেকে 65 টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা। পাশাপাশি বেড়েছে আদা রসুনের দাম। কাঁচামরিচের ঝাল বেড়ে চলছে। ভালো মানের প্রতি কেজির দাম 150 টাকা। প্রায় সব ধরনের শাকসবজি কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে। আলু কেজি 60 টাকা বেছে, সবকিছু তো দাম বেশি। আগে 2 কেজি লইলে এখন 1 কেজি লই, এই ধরনের করে লই আর কি। সবজির দামও বেশি, মাছের দাম তো আগুনের মতো দাম এখন। সরবরাহ কমের অজুহাতে সামুদ্রিক ও মিঠা পানির মাছ কেজি প্রতি 150 থেকে 200 টাকা বেড়ে গেছে। একবার বেড়ে গেলে সেটা তো আর কখনোই কমে না, বরং বাড়তেই থাকে। এবার পেঁয়াজ রসুন থেকে শুরু করে কোন আইটেমটা বাড়েনি সেটা বলে। সাধারণ মানুষের আসলে নাবিশ্বাস উঠে যাচ্ছে, যে পরিমাণ বাজারের অবস্থা। পর্যাপ্ত সরবরাহ না থাকায় দাম বেড়ে গেছে বলে দাবি করেন দোকানিরা। এখন তো সাগরের মাছ ধরা নিষেধ, মা মাছে ডিম পারবে, এই জন্য সাগরের মাছ ধরা বন্ধ, এই জন্য একটু রেটটা বেশি। মাছ কম পাওয়া যাচ্ছে, মাছ নাই, আগের মতো মাছ নেই, পুরো দোকানে খালি। গরুর মাংস বিক্রি হচ্ছে 900 টাকা কেজি, আর খাসির মাংস 1100 টাকা। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। জগন্নাথ দেবের রথযাত্রা অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তাই রথযাত্রার দিন সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে নন্দন কানন ইসকন রাধা মাধব মন্দির ও গৌর নিতাই সেবাশ্রমের উদ্যোগে সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। এ সময় বক্তারা আগামী 7 জুলাই এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনেরও দাবি জানান। আগামী 7 জুলাই উদযাপিত হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। 15 জুলাই উল্টো রথের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। সাইবার জগতে জঙ্গিদের তৎপরতা থাকলেও দেশে আর মাথাচাড়া দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হোলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার 8 বছর পূর্তিতে সকালে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানায় র্যাব পুলিশ। বিভিন্ন দেশের কূটনীতিকরা ওই ঘটনায় নিহত নিজ নিজ দেশের নাগরিকদের প্রতি শ্রদ্ধা জানান।
পুরনো ক্ষত পেছনে ফেলে এখনো দাঁড়িয়ে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টের এই ভবন 2016 সালের 1 জুলাই ইতিহাসের নজিরবিহীন জঙ্গি হামলায় এখানে নৃশংসভাবে হত্যা করা হয় 18 বিদেশি সহ 22 জনকে। সেদিন প্রাণ হারিয়েছিলেন 2 পুলিশ সদস্যও। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ করতে এসে সেদিন যেসব বিদেশি নিহত হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার সকালে গুলশানের 79 নম্বর রোডের সেই জায়গায় আসেন ওইসব দেশের রাষ্ট্রদূতরা। 2 পুলিশ সদস্যের স্মরণে গুলশানের দীপ্ত শপথ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান র্যাব ও পুলিশ সদস্যরা। আমাদের জঙ্গি সংশ্লিষ্ট যে কোনো ধরনের প্রতিষ্ঠানই হোক, ব্যক্তি হোক কিংবা সংগঠনই হোক, তাদের প্রত্যেকের পেছনেই আমাদের তৎপরতা রয়েছে এবং সেটি অব্যাহত থাকবে। সোশ্যাল মিডিয়াতেও কিন্তু ওরা নানাভাবে নানা প্রচারণা করার চেষ্টা একসময় করেছে, বা আপনার বিভিন্নভাবে যোগাযোগের যে তাদের মাধ্যম আপনারা জানেন যে ওরা একসময় ডার্ক ওয়েব ব্যবহার করেছে। আপনারা জানেন যে সেই বিষয়গুলো কিন্তু আমরা নজরদারি করছি। হলি আর্টিজানে হামলার ঘটনায় 7 জঙ্গিকে 2009 সালে আদালত মৃত্যুদণ্ড দেয়। পরে আসামিদের আপিলের পরিপ্রেক্ষিতে সবাইকে আমৃত্যু কারাদণ্ড দেয় উচ্চ আদালত। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর ডেমরায় জমি অধিগ্রহণ ছাড়াই সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সকাল 11টার দিকে স্টাফ কোয়ার্টার সড়কে স্থানীয়রা এই কর্মসূচি পালন করেন। এতে অংশগ্রহণকারীরা জানান, আমুলিয়া থেকে রাজাখালী ঘাট পর্যন্ত 14 থেকে 17 ফুটের সড়কটি 48 ফিটে উন্নীতকরণের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কিন্তু 1.25 কিলোমিটার সড়ক ভূমি অধিগ্রহণ ছাড়াই নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তারা আরও বলেন, সড়কের উভয় পাশে অন্তত 125টি পরিবারের বসবাস। অধিকাংশ পরিবারই হতদরিদ্র। তাই অধিগ্রহণ ছাড়া এসব পরিবারকে উচ্ছেদ করলে পরিবারগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত ও ভিটে মাটি ছাড়া হয়ে পড়বে। এই বিষয়ে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন বেরিল দক্ষিণ পূর্ব ক্যারিবীয় অঞ্চলের উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। এরই মধ্যে ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি 4 মাত্রায় রূপ নিয়েছে। বাতাসের গতিবেগ ঘন্টায় অন্তত 130 মাইল। মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, বার্বাডোস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, গ্রেনাডা এবং টোবাগো সহ ক্যারিবীয় অঞ্চলের সব দ্বীপই হারিকেনের সতর্কতার অধীনে রয়েছে। স্থানীয় সময় সোমবার সকালের দিকে হারিকেনটি উইন্ড ওয়ার্ড দ্বীপপুঞ্জে প্রথম আঘাত হানতে পারে। হারিকেন বেরিলের প্রভাবে ভারী বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে। Now, look at our Fox model. It's showing that intense storm there Monday morning approaching the islands there into the afternoon. This situation. খেলার খবর। এদিকে টি-20 বিশ্বকাপ জয়ের পরই ঘূর্ণিঝড় বেরিলের কবরে পড়েছে ভারতীয় দল। গত শনিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের শিরোপা জেতে রোহিত শর্মার দল। এরপর স্থানীয় সময় সোমবার ওয়েস্ট ইন্ডিজ থেকে তাদের দেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। তবে হারিকেন বেরিলের কারণে বার্বাডোসের সব বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশে ফিরতে না পেরে হোটেলেই অবস্থান করতে হচ্ছে বিশ্বকাপ জয়ীদের। ইউরো চ্যাম্পিয়নশিপের রাউন্ড অফ 16-এর খেলায় রাতে মাঠে নামছে ফ্রান্স ও বেলজিয়াম। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। আরেক ম্যাচে রাত 1টায় স্লোভেনিয়ার প্রতিপক্ষ রোনালদোর পর্তুগাল। নকআউট পর্বে ফ্রান্স আর বেলজিয়ামের ম্যাচটাকে ধরা হচ্ছে এবারের আসরের সবচেয়ে বড় আকর্ষণ। দুই দলই শিরোপার যোগ্য দাবিদার হলেও হাল খাতায় দুই দলই পার করেছে রানার্স আপ হয়ে। গ্রুপ পর্বের পরিসংখ্যান স্বস্তির নয় ফরাসিদের জন্য। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচে জয় পায়নি এমবাপ্পে বাহিনী। বেলজিয়ামের বিপক্ষেও সবশেষ ইউরো খেলেছে 1984 সালে। 2016 আর 2020 ইউরো কাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলা বেলজিয়াম টানা তৃতীয়বারের মতো নকআউট স্টেজে। গ্রুপ পর্বে তেমন আলো ছড়াতে পারেনি রেড ডেভিলরা। স্লোভাকিয়ার কাছে হারের পর রোমানিয়ার বিপক্ষে জয় আর ইউক্রেনের সঙ্গে ড্র করে ভাগ্যের সহায়তায় রাউন্ড অফ 16-এ এসেছে তারা।
ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল গ্রুপ পর্বের 2 ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 16তে এসেছে। তবে জর্জিয়ার বিপক্ষে 2-0 গোলে হেরে কিছুটা ব্যাকফুটে CR7 বাহিনী। প্রতিপক্ষ স্লোভেনিয়ার বিপক্ষে চলতি বছরের মার্চে প্রথমবারের মতো মুখোমুখি হয় পর্তুগিজরা। সে ম্যাচে হেরেছিল তারা, তাই শেষ 16 লড়াই খুব সহজ হবে না CR7 এর জন্য। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। পেনশন স্কিমের বিরোধিতার জেরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ, আন্দোলনে শিক্ষকরা। টানা বৃষ্টিতে বাড়ছে নদ নদীর পানি, সুনামগঞ্জে বন্যায় লণ্ডভণ্ড বহু ঘরবাড়ি, দুর্ভোগে বানভাসীরা। এবং চট্টগ্রামে লাগামহীন নিত্যপণ্যের বাজার, বেড়েই চলেছে শাকসবজি ও মাছের দাম, অস্বস্তিতে ক্রেতা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।